রানী বড় হয়ে গেলেও খুবই অলস ছিল। ও নিজে বাড়িতে রান্নাও করতো না, এমনকি জামাকাপড়ও কাচতো না। ওর মা বাবা এই অলস ভাব দূর করার জন্য অনেক উপায় করেছেন, কিন্তু কিছুই লাভ হয়নি। এরপর একদিন ওর মা ওর বাবাকে বলল, বলছিলাম কি, ভেবেছিলাম ওর বয়স বাড়ার সাথে সাথে ওর অলসতা কেটে যাবে, কিন্তু না, দেখছি যে আরো অলসতা বেড়ে যাচ্ছে। কি যে হবে। আরে ও এখন বাচ্চা মেয়ে, বিয়ে হলে ছেলে মেয়ে হলে দেখবে সব অলসতা কেটে যাবে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ গো। আমি এই কথাটাই তো তোমাকে বলতে চাইছিলাম, তো তুমিই বলে দিলে। মানে আমি যে কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি রানীর বিয়ে দিয়ে দিই, না হলে এর অলসতা বাড়তেই থাকবে। আর এত অলস মেয়েকে কেই বা বিয়ে করবে? যেখানে এখনকার দিনের মেয়েরা সবসময় মেকআপ করতে ব্যস্ত থাকে, সেখানে আমার মেয়ের তো সাজতে গেলেও অলসতা আসে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বললে। আমি আজই ঠাকুরমশাইয়ের সাথে রানীমায়ের বিয়ের ব্যাপারে কথা বলছি। ভালো একটা ছেলে পেয়ে বিয়ে দিয়ে দিলে রানীমায়ের অলসতা এমনিতেই কেটে যাবে। রানীর বাবা ঠাকুরমশাইয়ের সাথে রানীর বিয়ের ব্যাপারে কথা বলে, আর ঠাকুরমশাইরা তো বিয়ে করানোর জন্যই বসে থাকে। আর তাই কিছুদিন পর ঠাকুরমশাই একটা পরিবারকে নিয়ে রানীদের বাড়িতে আসে রানীকে দেখার জন্য। এই হচ্ছে ছেলের মা বাবা। ছেলে এমনিতে খুবই ভালো, ছেলের নাম সমীর, ভালো একটা কোম্পানিতে চাকরি করে। আমি ওদেরকে আপনার মেয়ে ছবিটা দেখিয়েছিলাম, ওদের পছন্দ হলো, তাই আমরা কথা বলতে এলাম। ঠাকুরমশাই, আপনার পছন্দ নিশ্চয়ই ভালো হবে, আর আমার তো ছেলের ব্যবহার ভালোই লাগলো। আপনার মেয়ে একটু বেশিই লজ্জা পায়। হ্যাঁ, আমরা এই বিয়েতে রাজি। রানীর পরিবার খুব খুশি ছিল, কারণ সমীরকে ওদের পছন্দ হয়ে যায়, তাই দুজনের মধ্যে বিয়ে হয়ে গেল। আরে মা, তুই শ্বশুরবাড়ি চলে যাচ্ছিস, তাই লোকজনকে দেখাবার জন্য হলেও একটু কাঁদ। আরে মা, তুমি জানো না কাঁদতে কত কষ্ট করতে হয়। আমি কেন কাঁদবো? আমি তো নিজে জেনে শুনেই বিয়ে করেছি, আর আমার যদি কাঁদারই হতো তাহলে আমি বিয়ে করতাম না, তাই আমি কাঁদতে পারবো না। দেখ রানী, তোকে আমার দিব্যি, তোকে কাঁদতেই হবে, নাহলে লোকেরা কি বলবে। দিব্যি দিতেই রানী বাচ্চাদের মতো জোরে জোরে কাঁদতে শুরু করলো। মা, বাবা, তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না, আমাকে পাঠিও না, আমি মরে যাব তোমাদের ছাড়া। মা, বাবা, তোমরা জেনে বুঝে আমাকে অন্যের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ। তোমরা মানুষ না জানোয়ার। আমি যাবো না শ্বশুর বাড়িতে, আমি এখানেই থাকবো, আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না। বাঁচাও আমাকে। ওর মা বাবা বুঝতে পারলো ও এবার ওভার অ্যাক্টিং করছে, তাই মা জোর করে ওকে গাড়িতে তুলে দিল, আর ও শ্বশুর বাড়িতে পৌঁছে গেল। আর আজ শ্বশুর বাড়িতে ওর প্রথম দিনের রান্না ছিল। রানী বৌমা, আজকে তোমার এ বাড়িতে প্রথম রান্নাঘর, তাই তুমি যা বানাতে পারো তাই বানিয়ে ফেলো। ঠিক আছে বৌমা? এখন আমি কি করব? বাড়িতে তো আমি এক কাপ চাও বানাতাম না, আর এখন এখানে ওদের জন্য সব রান্না করতে হবে, আর আমি যে কোনো বাহানাও দিতে পারবো না। কি ভাবছো বৌমা? মা, আমি ভাবছিলাম যে আপনাদের জন্য কি বানাবো, আপনারাই বলুন কি বানাবো। মা, আপনারা আলু টমেটো, আলু পনির, আলুর দম, বিরিয়ানি, চিকেন চাপ, সোয়া চাপ, গাজরের হালুয়া, সুজির হালুয়া, পায়েস, এর মধ্যে কি কি খাবেন বলুন? এইসব অপশন শুনে ওর শাশুড়ি অবাক হয়ে গেল। কি ব্যাপার রানী, তুমি তো অনেক রান্না করতে জানো, কিন্তু এত রান্না করার কোনো দরকার নেই। তোমাকে নিয়ে আমাদের পরিবারে 4 জন মেম্বার, তুমি যা খুশি বানিয়ে ফেলো। এরপর রানী অনেক কষ্ট করে নিজেকে রান্না করার জন্য মোটিভেট করলো, আর রান্নাঘরে গিয়ে কিছু বানাবার চেষ্টা করলো। আর আধ ঘন্টার মধ্যে ওর যা বানাবার ও তা বানিয়ে ফেলে আর টেবিলে এনে হাজির করে। আরে রানী, তুমি যা সব রেকর্ড ভেঙে দিলে, এত তাড়াতাড়ি তোমার রান্না হয়ে গেল? হ্যাঁ, খাবার তৈরি করতে তো এইটুকুই সময় লাগে। তোমরা তোমাদের প্লেটে গো, আমি খাবার দিয়ে দিচ্ছি। এই বলে রানী সবার প্লেটে 1 চামচ ভাত আর 1 চামচ করে আলু মটর রাখলো। মা, ও যে সবাইকে 1 চামচ করেই খাবার দিল। বাবা, আমার মনে হচ্ছে বৌমাই অল্প খাবারই বানিয়েছে। ওর মনে হয়েছে আমরা আগে খাবারটা টেস্ট করে নেব, তারপরে ও সন্ধ্যাবেলা বেশি করে খাবার বানাবে। আর যদি আমাদের খাবার পছন্দ না হয় তাহলে ও নিজের ভুল শুধরে নেবে। সেই জন্যই ও বোধহয় 2 চামচ করে খাবার বানিয়েছে, আমার তো এটাই মনে হচ্ছে। কি ব্যাপার মা, তোমার বুদ্ধি যে দিন দিন বেড়েই চলেছে। আরে তোমরা নিজেদের মধ্যে কি কথা বলছো? আগে খাবারটা তো খাও, তারপরে তো বুঝতে পারবে খাবারের টেস্ট হয়েছে কিনা। তাই এবার চুপচাপ করে খাবারটা খাও। এরপরে সবাই 2 চামচ করে খাবার খেয়েও নিল, আর খাবারের প্রশংসাও করলো। বৌমা, তোমাকে রান্নায় 100-তে 100 দেওয়া হবে, তুমি এই পরীক্ষায় পাশ করে গেছো।
আর রাতেও তুমি বৌমা এইরকমই সুস্বাদু খাবারই বানিয়ে দিও। আমার বিশ্বাস তুমি যা বানাবে সেটাই খুব ভালোই হবে। ঠিক আছে মা। রানী তার ঘরে একলা বসে কিছু ভাবছিল। মনে হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই আমার মতনই অলস। 2 চামচ করে খাবার দিলাম, তাও তো কিছু বলল না কেউ। যাক, ভালোই হলো, সন্ধেবেলা তো ওই 2 চামচ করে খাবার বানিয়ে দিয়ে দেব। আর 2 চামচ করে খাবার বানানোটা আমার জন্য খুবই পরিশ্রমের কাজ। যাই বাবা, তার আগে একটু রেস্ট নিয়ে নিই, যাতে রাতের খাবার বানাতে এনার্জি পাই। সন্ধেবেলা রানী সবার জন্য 2 চামচ করেই রান্না করে। বৌমা, আমরা তো খাবার টেস্ট করে নিয়েছিলাম দুপুরেই, তবে এখনো যে একই খাবার বানালে? কেন মা, বেশি বানিয়ে ফেললাম নাকি? আরে রানী, 2 চামচ খাবার খেয়ে কি কারোর পেট ভরে? মা, এইটুকু খাবার বানাতেই আমি ক্লান্ত হয়ে গেছি। আমি যাচ্ছি বিশ্রাম নিতে, আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। এই বলে রানী বিশ্রাম নিতে চলে গেল। মা, ও যে 1 নম্বরের অলস। আমি এক্ষুনি শ্বশুরমশাইয়ের সাথে কথা বলছি। না বাবা, একজন বাবা যখন তার মেয়েকে একবার দান করে দেন তখন শ্বশুরবাড়িরই দায়িত্ব হয়ে যায় তার ওপর। বাপের বাড়িতে বোন নামে নালিশ করা আমাদের সংস্কার না বাবা। খাবার আমিই বানিয়ে নেব, আর আস্তে আস্তে বৌমাকেও শুধরে নেব। ঠিক আছে মা, তোমার মতো শাশুড়ি যেন সব মেয়েরা পায়। অনেকদিন পর্যন্ত রানীর অলসতা না কাটলে ওর শাশুড়ি রান্না করতে লাগলো। একদিন ওর শাশুড়ি যখন বাড়িতে রান্না করছিল, তখন রানী ছাড়া বাড়িতে কেউই ছিল না। তখনই রান্নাঘরে গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে যায়, আর ওর শাশুড়ি দৌড়ে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এলেও গ্যাসের সিলিন্ডার জ্বলতেই থাকে। তখনই রানী ভয় না পেয়ে ছুটে এসে একটা কম্বল সিলিন্ডারের উপর চাপিয়ে দিলে আগুন নিভে যায়। বৌমা, তুমি তো কামাল করে দিলে। তোমার মধ্যে এত ফুর্তি এর আগে তো কখনোই দেখিনি। হ্যাঁ মা, আমিও। রাতে সবাই বাড়ি এলে ওর শাশুড়ি সবাইকে এই কথাগুলো বলল। ততক্ষণে রানী সবার জন্য অনেক খাবার বানিয়ে নিয়ে এসেছিল। আরে বৌমা, এটা তো আরো ডবল কামাল হয়ে গেল। মা, আগুন লাগার দিন থেকেই না আমার ভেতরে সব অলসতা কেটে গেছে। লোকেরা ঠিকই বলে, যা হয় ভালোর জন্যই হয়। আর এইভাবেই রানীর অলসতা কেটে যায়, আর ওরা সবাই মিলে খুশিতে থাকতে লাগলো। গায়ত্রী দেবীর 4 ছেলে ও 4 বৌমা ছিল। প্রথম আর দ্বিতীয় বউ ধনী পরিবারের ছিল, কিন্তু তৃতীয় আর চতুর্থ বৌমারা গরিব পরিবারের ছিল। তাই গায়ত্রী দেবী নিজের প্রথম আর দ্বিতীয় বৌমা নীলিমা আর সুমনাকে খুব বেশি ভালোবাসত, আর সবসময় তাদেরই গুণগান করত, এবং বাকি 2 বৌমা আশা এবং বর্ষার সবসময় নিন্দে করত। যদিও আশা এবং বর্ষা সুমনা আর নীলিমার চেয়ে অনেক ভালো মনের ছিল। গায়ত্রী দেবীর 4টি বৌমাই গর্ভবতী ছিল। এই নাও সুমনা বৌমা, নীলিমা বৌমা, কোথায় তোমরা? এদিকে এসো, তাড়াতাড়ি এসো। আরে মা, এতগুলো ব্যাগ কি এনেছো এতে? মা, মনে হচ্ছে আপনি তো পুরো বাজার কিনে এনেছেন। হ্যাঁ, এমনটাই ভেবে নাও না। যখন আমার পছন্দের 2টো বৌমা গর্ভবতী আর কিছুদিন বাদে সুন্দর সুন্দর বাচ্চাদেরও জন্ম দেবে, তখন তোমাদের খেয়াল আমি রাখবো না তো কে রাখবে? এই দেখো, দেশি ঘি দিয়ে ভরা কৌটো, আর এই রইল কাজু, বাদাম আর কিচমিচের কৌটো, আর সব রকমের ফল আর সবজি। আর হ্যাঁ, তোমাদের দুজনার এই নোনতা বিস্কুট আর কেক তো খুবই পছন্দের না, তাই আমি দোকান থেকে সব নিয়ে এসেছি। এখন তোমরা রোজ পেট ভরে খাবে আর নিজেদের খেয়াল রাখবে, বুঝলে? ঠিক আছে মা। বলছি কি, আমি যা পয়সা দিয়েছিলাম সব কি খরচ হয়ে গেছে নাকি কিছু বেঁচে আছে? না মানে এমনিই জিজ্ঞাসা করছিলাম, না মানে হতে হয়েছে কিনা। আরে, আপনি তো টাকা খরচই করেননি, আমি তো আপনাকে দিয়েছিলাম। তাহলে এই জিনিসগুলো? আমি কি এমন শাশুড়ি নাকি যে বৌমাদের পয়সা খরচ করাবো? মানছি তোমরা বড়লোকের পরিবারের থেকে এসেছো, তাই বলে এখানে তোমাদের অযত্ন হবে নাকি? এই পয়সা আমি নিজের থেকে দিয়েছি। ওই তোমাদের শ্বশুরের পেনশনের টাকা আসে না প্রতি মাসে, ওটা তো আমার কাছে এমনিতেই রাখা থাকে, কখনো পয়সা খরচ করার দরকারই পড়িনি। তাই এখন যখন সুযোগ পেলাম তখন পিছনে কেন থাকবো? হ্যাঁ, সত্যি আমাদের মা কি ভালো, তাই না বর্দি? বলো। আশা, ও আশা, বর্ষা, কোথায় তোমরা? কখন থেকে আমি বসে আছি, এক গ্লাস জলও পাইনি। প্রথমে ঠান্ডা জল দাও, তারপর আমাদের 3 জনের জন্য গরম গরম পকোড়া বানিয়ে নিয়ে এসো। মাই জলটা খান, বর্ষা চা নিয়ে আসছে। হ্যাঁ ঠিক আছে, এখন যাও। মাথার উপর দাঁড়িয়ে থাকবে নাকি? মা চা নিন। কতবার করে বলেছি দুধের সাথে চা পাতাটা একটু ভালো করে ফোটাবে। তুমি জানো না আমার 2টো বৌমার শক্তিশালী খাবারের প্রয়োজন, আর এটা তুমি কি জলফল বানিয়েছ? মা, আমি তো ভালো করেই ফুটিয়েছি। মা,
সন্ধেবেলার খাবারের জন্য কি বানাবো যদি একবার বলে দিতেন। মা, আমার না আজকে পোলাও আলুর দম খেতে খুব ইচ্ছে করছে। আর মা, আমি তো পনিরের তরকারি খাবো। তাহলে রাত্রের খাবারে ওই পোলাও আর পনির বানাবে, আর তার সাথে দেশি ঘিয়ের পরোটা আর আলুর দম বানাবে। কিন্তু যা আমার দুটো বৌমা বললো সেটাই হবে। কিন্তু মা, আমি তো আগে থেকেই রাঙা আলু কেটে রেখেছি। আসলে বর্ষার আজকে রাঙা আলু খেতে খুব ইচ্ছে করছিল, তাই। না না মা, আমি ওই রাঙা আলুর সবজি খাবো না। ওই রাঙা আলুর গন্ধে আমার বমি পায়, একদমই খাবো না। তুমি চিন্তা কেন করছো নীলিমা বৌমা? তুমি যখন বলে দিয়েছো তখন এ বাড়িতে ওই রাঙা আলুর সবজি হবে না। আশা, বর্ষা, দুজনা কান খুলে শুনে নাও, ওই রাঙা আলু সবজি এ বাড়িতে হবে না। ওটাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দাও। এই শুনে বর্ষা কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে যায়। এই দেখে আশা তার কাছে গিয়ে তাকে বুঝিয়ে বলল, বর্ষা, মায়ের কথায় কিছু মনে করো না। তোমার যখন রাঙা আলু খেতে ইচ্ছে করছে তখন ওই সুমনা আর নীলিমা বৌদি যখন ঘুমিয়ে থাকবে আর মা যখন মন্দিরে যাবে, আমি তোমাকে বানিয়ে দেব। আশা বৌদি, আমাদের সাথে এমন কেন হচ্ছে? আমরাও তো প্রেগনেন্ট। মা আমাদের খেয়াল কেন রাখে না বলো? আমি জানি আমরা গরিব, তাই মা এমন করে, তাই না? আমরা নীলিমা বৌদি আর সুমনা বৌদির মতো বড়লোকের পরিবারের থেকে আসিনি। বর্ষার কথা শুনে আশাও কেঁদে ফেলল। এভাবেই কিছু মাস কেটে গেল। গায়ত্রী দেবীর বৌমাদের সাধের অনুষ্ঠানের আয়োজন শুরু হলো। গায়ত্রী দেবী তার দুই ধনী বৌমা প্রথম ও দ্বিতীয় বৌমার সাধের আয়োজন নিয়ে খুব উৎসাহী ছিল, তাই তিনি তাদের জন্য দামি দামি কাপড় আর গয়না কিনে আনলেন। অন্যদিকে আশা আর বর্ষার উপর তার কোনো নজরই ছিল না। সবাই ব্যাংকেট হলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর তখনই সুমনা আর নীলিমা তার শাশুড়ির কাছে গিয়ে বলল, বলো না দিদি, আগে তুমি বলো। কি হয়েছে সুমনা বউ? বলো আমাকে, কি হয়েছে তোমার? চলো আমরা তাড়াতাড়ি অনুষ্ঠানে যাই, ওখানে সব অতিথিরা চলে এসেছে। মা, আসলে আমি বলছিলাম কি, আপনি যদি অনুষ্ঠানে না যান তবেই আমাদের আর আমাদের বাচ্চাদের জন্য ঠিক হবে। আসলে মা, ব্যাপারটা কি হয়েছে, আমার মা বলছিলেন যে একটা বিধবার ছায়া একটা গর্ভবতী মহিলার উপর পড়া আর কি ঠিক হবে না। মা, আসলে এটা তো আমাদেরই মঙ্গলের জন্যে, তাই না? আপনি একজন বিধবা, তাই আপনার ছায়া তো আমাদের জন্য অমঙ্গল, বলুন। তাই মা, আপনি আজকে আমাদের থেকে আর এই অনুষ্ঠানের থেকে একটু দূরেই থাকুন, যাতে আমাদের বা আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। সুমনা আর নীলিমার মুখে এই কথা শুনে গায়ত্রী দেবী তো একেবারে আকাশ থেকে পড়ল, আর ওনার চোখ দিয়ে জল পড়তে লাগলো। উনি সব কষ্ট চেপে বাধ্য হয়ে বৌমাদের না বললেন, চলো নীলিমা, মা আমাদের কথা বুঝে গেছে। মা আসলে খুব বুদ্ধিমতী। এরপর সুমনা আর নীলিমা অনুষ্ঠানে চলে যায়। কিন্তু কিছু সময় পর তারা দেখল যে গায়ত্রী দেবীও অনুষ্ঠানে এসেছে। মা, আপনাকে বারবার বারণ করলাম না আপনি অনুষ্ঠানে আসবেন না, তারপরেও আপনি বাচ্চাদের মতন এমনটা কেন করলেন? কেন মা, আপনি কি আমাদের ভালো চান না? আর তখনই আশা এবং বর্ষাও চলে আসে। সুমনা বৌদি, নীলিমা বৌদি, মাকে আমরা এনেছি। মা আমাদের আর আমাদের হবু সন্তানদের আশীর্বাদ করবেন। হ্যাঁ বৌদি, মায়ের আশীর্বাদ আমাদের জন্য ভগবানের আশীর্বাদের মতো। উনিও তো ওনার সন্তানদের 9 মাস গর্ভে ধরেছেন, আর উনিই তো হবেন আমাদের বাচ্চাদের ঠাকুমা। তাই আমাদের বাচ্চাদের আশীর্বাদ করার প্রথম অধিকার ওনার। মা, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। আমাদের সাধের অনুষ্ঠান আপনার আশীর্বাদ দিয়েই শুরু হবে। আমাকে ক্ষমা করে দাও আশা বৌমা, বর্ষা বৌমা। আমি সবসময় তোমাদের দুজনের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, আর আজ তোমরাই আমার সম্মান বাঁচালে। সুমনা আর নীলিমার জন্য আমি কি না করেছি, আর ওরা আমার ভালোবাসার কি প্রতিদান দিল। যদিও ওরা বড়লোকের পরিবারের থেকে, কিন্তু ওদের মন। এই বলতে বলতে গায়ত্রী দেবী ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল। না মা, আপনি আর কাঁদবেন না, চলুন আমরা সকলে মিলে অনুষ্ঠানে আনন্দ করব এখন। এরপর গায়ত্রী দেবী আশা এবং বর্ষাকে বুকে জড়িয়ে নিল। এরপর থেকে গায়ত্রী দেবী আশা এবং বর্ষাকে খুব ভালোবাসে। এখন উনি 4টে বৌমাকেই সমানভাবে ভালোবাসে। এখন যার যা কাজ তাকে দিয়ে সেটা করায়। এমনটা নয় যে সুমনা আর নীলিমা বড় ঘরের মেয়ে বলে তাদের দিয়ে কম কাজ করায়। আর গায়ত্রী দেবীর এই ব্যবহার তার 4 বৌমার সন্তানদের প্রতিও একই ছিল, যা দেখে আশা এবং বর্ষা বৌমাও খুব খুশি। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।